আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির একজন শীর্ষ রাজনৈতিক নেতা, যিনি এই মুহূর্তে দলের অতি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তার একটি শব্দ, ইংরেজি শব্দ, রিকনসিলিয়েশন। বিএনপি এই রাজনীতিতে, বাংলাদেশের যে চলমান রাজনীতি, সেখানে তারা রিকনসিলিয়েশন চাচ্ছে। এখন এই রিকনসিলিয়েশনটা কি? এটি বহুমাত্রিক। সেটি হলো সকলের সঙ্গে সমঝোতা করে, কাউকে কাউকে ছাড় দিয়ে, এই সমাজে যে মানুষের রাজনৈতিক উইল ফোর্স রয়েছে, আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতিতে একটি সমঝোতামূলক নীতি আনা, একটি ব্যালেন্স, ভারসাম্য আনা, কাউকে কাউকে ছাড় দেওয়া এবং রাজনীতিতে কাউকে কাউকে পুনর্বাসন করা, এই টোটাল যে কর্মকাণ্ডগুলোকে রিকনসিলিয়েশন বলা হয়। এখন বাংলাদেশের যে রাজনীতিতে রিকনসিলিয়েশন বলতে এই মুহূর্তে কি বোঝায়? সঙ্গত কারণেই পরাজিত শক্তি। এখানে আওয়ামী লীগকে বোঝাবে, ওয়ার্কার্স পার্টিকে বোঝাবে, রাশেদ খান মেনন সাহেবের, হাসানুল্লাহ কিনু সাহেবের যে পার্টি সেটাকে বোঝাবে, জাসদ, জাতীয় পার্টিকে বোঝাবে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী সংগঠনগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদের যে বন্ধু প্রতিম যে সংগঠনগুলো ছিল, সবাইকে নিয়ে একত্রে রাজনীতি করে এরপরে জনগণের উপরে ভোটের ময়দানে সিদ্ধান্ত নেয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বিএনপি শুরু করতে চাচ্ছে। দ্বিতীয়ত হলো যে অতীতের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, সেই কর্মকাণ্ডগুলোকে প্রাইমা ফেসি, ইংরেজিতে একটা শব্দ আছে, এই প্রাইমা ফেসি ধরে আর এটাকে প্রিজুডিস বানিয়ে, এটাকে প্রিয়াম্বেল বানিয়ে, সংবিধানের ভাষা আছে প্রিজুডিস, ম্যালিস, প্রিজুডিস এবং ম্যালিস, এই দুটো হলো ক্রিমিনোলজির ভাষা। অর্থাৎ আপনি কারোর সঙ্গে একটা সমঝোতায় আসতেছেন, কিন্তু আপনার মনের মধ্যে একটা বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, ম্যালিস এবং প্রিজুডিস। অথবা আপনি একটা পূর্ব শর্ত দিয়ে যা কিছুই করেন না কেন, তাল গাছটি আমার, কিংবা আপনি সবকিছুর উপর একটা জিনিস বসিয়ে দিলেন যে এটার ভিত্তিতে সবকিছু হবে। সংবিধানের যেমন একটা প্রিয়াম্বেল থাকে, এরকম একটা পূর্ব শর্ত, সেই পূর্ব শর্ত দিয়ে আলোচনা। ঠিক ওই রকম না, রিকনসিলিয়েশনে এই কথাটা থাকে না। সেখানে একটা খোলা মন নিয়ে, একটা উদার মন নিয়ে সকল পক্ষ বসেন এবং একটি বৃহত্তর স্বার্থে, দেশের কল্যাণ, জাতির কল্যাণ এবং মানব কল্যাণে কী করে কাজ করা যায়, এই বিষয়গুলোকে সাধারণত রিকনসিলিয়েশন বলা হয়। অতীতে বহুবার বহু জাতি গোষ্ঠী মানে এরকম রিকনসিলিয়েশন করেছে। যেমন আয়ামে জাহিলিয়াতের সময় 100 বছরের একটা যুদ্ধ চলছিল। আরবের গোত্ররা মক্কা, ইয়ামেন, যেটিকে এখন হেজাজ বলা হয়, সেই হেজাজের যত জাতিগোষ্ঠী রয়েছে, তো এর মধ্যে নজদ এবং হেজাজ, মানে নজদ হলো এখন যে সৌদি আরবের রাজধানী রিয়াদ, ওইটা আলাদা এলাকা, ওইটাকে বলা হয় উত্তর আরব। আর দক্ষিণ আরব যেটাকে হেজাজ বলা হয়, অর্থাৎ মক্কা, মদিনা, ইয়ামেন, তায়েফ, তো এই এলাকাকে বলা হয় নজদ। এই নজদের একটা বিশাল এলাকা, সেই নজদের একটা, না, এই এলাকাকে বলা হয় যাকে বলা হয় নজদ উত্তর আর দক্ষিণ আরব আর কি হেজাজ বলা হয়। এলাকাকে মানে দক্ষিণ আরবকে বলা হয় হেজাজ, যার মধ্যে মক্কা, মদিনা, তায়েফ এবং ইয়ামেন। আর নজদ বলা হয় উত্তর আরব। ঠিক আছে। এখন এই যে হেজাজের জাতি গোষ্ঠী বর্ণ সম্প্রদায় 100 বছর ধরে যুদ্ধ করলো এবং যুদ্ধ করতে করতে তারা একটা সময় বললো যে না, আমাদের রিকনসিলিয়েশন দরকার, এবং সবাই বসে সেটা তারা করে ফেললো। এটা দীর্ঘকালীন শর্ত এবং অতীতে সব অপরাধ, খুনাখুনি, রক্তের বদলে এগুলো সব মাফ করে দিয়ে একেবারে নতুন করে একটা শান্তি তারা প্রতিষ্ঠা করলো। সেই যুগে আজ থেকে 1400 বছর আগে এরকম বহু ঘটনা, মানে আমাজনের জঙ্গলে এরকম রিকনসিলিয়েশন হয়েছে। তারপরে ভারতবর্ষে বহুবার হয়েছে, শিবাজির সঙ্গে যাকে বলা হয় আওরঙ্গজেবের রিকনসিলিয়েশনটা হয়েছে, মারাঠাদের সঙ্গে হয়েছে,
শিখদের সঙ্গে হয়েছে ব্রিটিশদের, তারপরে যাকে বলা হয় শেরশাহের সঙ্গে হয়েছে মুঘলদের। এরকম মানে সময়ের প্রয়োজনে এগুলো হয়। আর একেবারে সাম্প্রতিক সময়ে দুনিয়া কাঁপানো যে রিকনসিলিয়েশন সেটা দক্ষিণ আফ্রিকাতে হয়েছে, যেটা এখনো পর্যন্ত চলমান। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এবং ডেসমন্ড টুটু, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায় এবং জুলু সম্প্রদায়, তাদের মধ্যে, অর্থাৎ কালো মানুষ এবং সাদাদের মধ্যে বন্ধন করার জন্য তখন আপনারা জানেন যে তখন পিটার বোথার সরকার ছিল এবং ডি ক্লার্ক ছিলেন প্রেসিডেন্ট। তো পিটার বোথা এবং ডি ক্লার্ক দুজনই বর্ণবাদী শাসক ছিলেন এবং তাদের পেছনে খ্রিস্টান শক্তিকে যারা রিপ্রেজেন্ট করতেন, তো তাদের মধ্যে একজন পাদ্রী ছিলেন, খ্রিস্টান পাদ্রী, যদিও তিনি কালো, ডেসমন্ড টুটু। তো তিনি এই মানে যাকে বলা হয় নেলসন ম্যান্ডেলা এবং এএনসি অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে কংগ্রেস এবং ডি ক্লার্কের সরকার, এর মধ্যে একটা সমঝোতা বা রিকনসিলিয়েশন তৈরি করেছিলেন এবং তার ফলে দক্ষিণ আফ্রিকা একটা নতুন ইতিহাস তৈরি হয় এবং এই জন্য নেলসন ম্যান্ডেলা এবং ডেসমন্ড টুটু তাদের দুজনকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। একই ঘটনা ঘটেছিল আইজাক রাবিন এবং ইয়াসির আরাফাতের মধ্যে, কিন্তু সেটা পার্টলি এখন মাহমুদ আব্বাস মানে প্যালেস্টাইনের একটি অংশে এখনো বলবৎ আছে সেই রিকনসিলিয়েশনটা, কিন্তু হামাস সেটাকে মানেনি, বলছে যে না, এটা হবে না। বিশেষ করে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরে মাহমুদ আব্বাস যেভাবে ইয়াসির আরাফাতের স্ত্রীকে ম্যানেজ করে ক্ষমতাটা দখল করলেন এবং অনেকটা উদারনৈতিক একটা যাকে বলা রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করতে চাইলেন, ইসরায়েলের সাথে সামঞ্জস্য রেখে, জর্ডানের সাথে সম্পর্ক রেখে এবং মিশরের সাথে সম্পর্ক রেখে, অনেকটা লিবারেল প্রকৃতির, যেটা হামাস মেনে নিল না, যেটা হিজবুল্লাহ মেনে নিল না, ফলে তারা আলাদা হয়ে গেল। এবং জনগণ, গাজার যারা জনগণ রয়েছে অর্থাৎ পশ্চিম তীরে যারা জনগণ, তারা মাহমুদ আব্বাসের সঙ্গে রইল এবং এখন পর্যন্ত তারা ভালো আছে, কিন্তু গাজার যারা জনগণ তারা ইসমাইল হানিয়াকে সমর্থন দিল এবং গাজা সেখানে আলাদা গভর্নমেন্ট তৈরি করলো এবং তার পরিণতিতে আজকে বুঝতে পারেন। ফলে ওই সময়টিতে যে রিকনসিলিয়েশনটা হয়েছিল সেটা এখন ফিলিস্তিনের একটি অংশে এখন পর্যন্ত কার্যকর, কিন্তু বাকি অংশ সেটা হয়নি। ফলে রিকনসিলিয়েশনের ইতিহাস কিন্তু রয়েছে, সব জায়গাতে রয়েছে। এখন বাংলাদেশে এখন সেই রিকনসিলিয়েশনটার কথা বলা হচ্ছে। কেন? বিএনপি যে জিনিসটা দেখছে যে ঠিক আছে, আমরা এখন 35% বিএনপির সাপোর্ট, ঠিক সেম আওয়ামী লীগেরও 35% সাপোর্ট রয়েছে। জামাত যদি ধরেন 5 থেকে 6% জামাতের সাপোর্ট রয়েছে, তো 35, 70 আর 5, 80। বাকি যে 20% লোকজন রয়েছেন তারা মূলত এর মধ্যে বাকি 5% ছোট ছোট দলের মধ্যে, আর যাকে বলা হয় বাকি 10% আসলে কোনো দল করে না। এই গেল একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হলো যে এই যে 80% অর্থাৎ জামাতের যদি 5% ধরি বা 10%ও যদি ধরি, 5% ধরি, আর অন্যান্য ছোট ছোট দল জাসদ বা অন্যান্য দলের যেগুলো খুব একদম স্ট্রংলি দল করেন তাদের 5%, টোটাল এখানে 10%। বিএনপি এবং আওয়ামী লীগের হলো 35, 70%, 80% লোক। তো এরা রাজনৈতিক দল করে, কিন্তু এই 80%-এর মধ্যে অ্যাটলিস্ট 50% লোক মানে 40% লোক তারা ভোট দেওয়ার সময় নিজের বিবেককে জাগ্রত করে এবং প্রার্থীকে পছন্দ হলে ভোট দেয়। মানে তারা দল করে বিএনপি বা দল করে আওয়ামী লীগ, কিন্তু স্থানীয় যে রাজনীতির যে সমীকরণ সেই সমীকরণ অনুযায়ী তাদের দলের প্রার্থী পছন্দ না হলে তাদের পুরো পরিবারের ভোটটা সুইং করে। তাহলে কি হলো দেখুন, যে যদি একেবারে ভোট প্রতীক দেখে ভোট হয় তাহলে এখানে 40% লোক, অর্থাৎ সেই যে অর্ধেক মানে 80%-এর অর্ধেক 40% লোক তারা কিন্তু প্রার্থী দেখে ভোট দিচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোর একটা ঝুঁকি থাকে, ভীষণ রকম ঝুঁকি থাকে। আর বাকি 40% লোক তারা দলীয় প্রার্থীকে ভোট দিচ্ছে। তো এখানে 40% লোক দলীয় প্রার্থীকে ভোট দিচ্ছেন, আর ওদিকে যদি 40% আমরা এখানে ধরি তারা প্রার্থীকে ভোট দেয়, আর 10% রয়েছে যারা নিরপেক্ষ, তারা হয়তো ভোটই দেয় না।
তো অলমোস্ট 50% রয়েছে ফ্লোটিং ভোট। একেবারে এটা হলো নর্মাল ইকুয়েশন। এরপরে যদি আপনি আরও জটিল দিকে যান, সেখানে যদি আপনি মহিলা ভোটার ধরেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাদের যে মহিলা ভোটার, সেই মহিলা ভোটারদের একটা বিরাট অংশ, তারা প্রার্থীর গুণাগুণ বিচার করে, প্রার্থীর চেহারা সুরত বিচার করে, এবং মহিলা ভোটারদের মধ্যে যারা তরুণ, তারা প্রার্থীর মধ্যে ম্যানশিপ দেখে, যারা প্রবীণা তারা তার মধ্যে একটা ছেলে, মানে নিজের ছেলে সন্তান সুলভ একটা আকুতি তার কাছে চায়। অর্থাৎ মহিলা ভোটার যারা রয়েছেন, সেটা যে দলেরই হোক না কেন, অর্থাৎ 80% যারা একেবারে দল করেন অন্ধ, এই মহিলা ভোটারদের অলমোস্ট অর্ধেক তারা সুইং করে, আলাদা সুইং করে। আচ্ছা, এরপরে যারা নতুন ভোটার হয়েছেন, এই নতুন ভোটার সম্পর্কে কিছুই বলা যায় না। এই নতুন ভোটার 100% তারা সুইং করবে স্থানকাল পাত্রভেদে। ফলে বিএনপির যে 35% বা জামাতের যে 5% to 6%, অথবা আওয়ামী লীগের 35%, এখন এর মধ্যে যে সুইং করছে, নারী ভোটার সুইং করছে, নতুন ভোটাররা সুইং করছে, আর ওই যে অর্ধেক ভোটার যারা খুব কনজারভেটিভ না প্রার্থী দেখে, সব মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর হাতে, মানে নির্ভর করার মতো আওয়ামী লীগের হাতে 10% ভোটও নেই, বিএনপির হাতে 10% ভোটও নেই, আর জামাতের হাতে সেই যাকে বলা জামাতের যে ভোট, সেই ভোট যদি 5% ধরে, তাহলে 1% ভোটও জামাতের হাতে নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন এই যে গত 8 মাসে আমরা যা কিছু দেখছি, সব কিছু এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ একটা মৌচাক, সেই চাকটা খসে পড়েছে এবং মৌ নিয়ে গেছে, চাকও নিয়ে গেছে। এখন এই যে একটা মৌচাকে যে 10 লাখ মৌমাছি থাকে, সেই মৌমাছি এখন কি করছে? উড়ে বেড়াচ্ছে। এখন তারা উড়ে বেড়াচ্ছে রানীকে কেন্দ্র করে। রানীর একটা রয়্যাল জেলি থাকে, সে রয়্যাল জেলির যে সুগন্ধ, ওটাকে অনুভব করে এই 10 লাখ মাছি ঘুরে বেড়াচ্ছে, এবং রানীর হুকুমে তারা আবার একটা নতুন রিকনসিলিয়েশন করছে, নতুন একটা চাক তৈরি করছে। তো মৌমাছি প্রকৃতির একটা উদাহরণ। সেই উদাহরণ থেকেই এখন এই যে রাজনীতির যে মৌচাক, সেই মৌচাকটি ভেঙে ফেলা হয়েছে। এখানের যে মধু, এটা মৌয়াল যারা আছে তারা নিয়ে গেছে, এবং এই রাজনীতির লক্ষ লক্ষ নেতাকর্মী, সেই লক্ষ লক্ষ নেতাকর্মী কেবলই মাত্র দলের নামে, মানে ওখানে যেমন রানী